ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমাদের যে আপকামিং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার হিস্ট্রির সেট 2টা নিয়ে এসেছি। আশা করছি এই প্রিভিয়াস ইয়ার সেটগুলো তোমাদের আপকামিং পিএসসি ক্লার্কশিপ সহ যে কোনো রকম গভর্নমেন্ট এক্সাম, যেটা স্টেট হোক কিংবা সেন্ট্রাল, সব রকম গভর্নমেন্ট এক্সামেই কিন্তু উপকারে আসবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর আমি আর দুটো সেটের মধ্যে তোমাদের পিএসসি ক্লার্কশিপের আর দুটো সেট লাগবে পিএসসি ক্লার্কশিপের হিস্ট্রির যাবতীয় প্রশ্ন শেষ করতে। আর দুটো সেট হলে পিএসসি ক্লার্কশিপের যাবতীয় হিস্ট্রির POIQ কোশ্চেন আমি শেষ হয়ে যাবে। তারপর আমি আস্তে আস্তে পলিটি, জেনারেল সায়েন্স, জিওগ্রাফি ও স্ট্যাটিক জিকেস তোমাদের শেষ করে দেবো। পারলে অঙ্কটাও দেখি, যদি সময় থেকে করাবো। ডাব্লিউবিসিএসের পাশাপাশি করতে হচ্ছে জানো। আর হাইকোর্টের এক্সামের জন্য আমি কিছু সেট আনছি, ওই জন্য এগুলো দেরি হয়ে যাচ্ছে। পরশুদিন একটা হাইকোর্টের আরেকটা প্র্যাকটিস সেট আমি নিয়ে আসার চেষ্টা করবো। তো চলো বন্ধুরা, আজকে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, দেশীয় সংবাদপত্র আইন, যেটা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নামে পরিচিত, সেটা কে জারি করেন? ক্লার্কশিপ 2003-এর প্রশ্ন। দেশীয় সংবাদপত্র আইন কে জারি করেন? লর্ড ডালহৌসি, লর্ড লিটন, লর্ড ওয়েলেসলি, লর্ড কার্জন। সঠিক উত্তর হচ্ছে লর্ড লিটন। কত সালে জারি করেছিল এটাও তোমাদের মনে রাখতে হবে, 1878 সালে। এবং এই যে দেশীয় সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করেছিলেন লর্ড লিটন, এটাকে আবার প্রত্যাহার করে নিয়েছিল 1881 সালে লর্ড রিপন। দুটোই তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি হচ্ছে কত সালে? 1878 সালে জারি করছে কে? লর্ড লিটন। আবার তার 3 বছর পর লর্ড রিপন 1881 সালে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় সংবাদপত্র আইন কিন্তু প্রত্যাহার করে নিয়েছিল। তো চলো পরের প্রশ্ন। সরি বন্ধুরা, দিল্লির কোন সুলতান বাজারের মূল্য নিয়ন্ত্রণের জন্য আইন চালু করেছিলেন? মানে আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, দুটোই অপশান, একটা অপশানে হয়তো অন্য কেউ ছিল, ওটা ভুল হয়ে গেছে। আবার একটা আলাউদ্দিন খলজি চলে এসছে, ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর আলাউদ্দিন খলজি হবে। তোমরা জানো যে বাজার নিয়ন্ত্রণ নীতি, ওটাই মানে ওটা বিভিন্নভাবে আর কি ভাষা দিয়ে আসে। তোমরা ইংলিশেও যদি সেন্ট্রালে যখন পরীক্ষা দেবে দেখবে যে, কিংবা ডাব্লিউবিসিএস মেনে দেখবে যে ওই বাজার ওরা ডাইরেক্ট না দিয়ে একটু অন্যরকম ঘুরিয়ে দেবে, কিন্তু ব্যাপারটা বাজার নিয়ন্ত্রণ নীতি এটা চালু করেছিলেন কিন্তু আমাদের আলাউদ্দিন খলজি। চলো পরের প্রশ্ন, মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। দীনবন্ধু মিত্র, VD সাভারকর, বিপিন চন্দ্র পাল, কেশবচন্দ্র সেন। সঠিক উত্তর হচ্ছে বিনায়ক দামোদর সাভারকর, বা অপশান 2-তে যিনি আছেন VD সাভারকর। এবং তার ভাই দুজনের নামটাই জেনে রাখো, ওনারা দুজনেই কিন্তু এই মিত্রমেলা প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু পরীক্ষাতে বিনায়ক দামোদর সাভারকরই আসবে। এবং তার সঙ্গে যদি কখনো এইভাবে দিয়ে যায় যে মিত্রমেলা প্রতিষ্ঠা করেছিলেন বিনায়ক দামোদর সাভারকর, তার সহকারী কে ছিলেন এই প্রতিষ্ঠাতে মিত্রমেলা প্রতিষ্ঠার জন্য, তখন সঠিক উত্তর হবে গণেশ দামোদর সাভারকর। কত সালে প্রতিষ্ঠা করেছিলেন মিত্রমেলা? 1899 সালে। এবং 1904 সালে এই মিত্রমেলার নাম পরিবর্তিত করে রাখা হয় অভিনব ভারত, যেটা কিন্তু ইয়ং ইন্ডিয়া সোসাইটি নামেও পরিচিত। তাহলে কখনো যদি প্রশ্নে আসে যে মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেন, বিনায়ক দামোদর সাভারকর, এবং তার সহকারী ছিলেন তার ভাতা গণেশ দামোদর সাভারকর 1899 সালে। এবং যদি কখনো প্রশ্নে আসে যে অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন, তখন সঠিক উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকর ও গণেশ দামোদর সাভারকর। কত সালে? 1904 সালে। এবং এটাও যে জানতে চাওয়া হতে পারে যে মিত্রমেলার নাম পরিবর্তিত করে 1904 সালে কী রাখা হয়। 3টে অপশনের সঙ্গে দেখবে অভিনব ভারত থাকবে, সেটা হবে। আর এটা কিন্তু ইংলিশে যদি আসে ইয়ং ইন্ডিয়া সোসাইটি, আর অভিনব ভারত দুটোই এক। আর ইয়ং ইন্ডিয়া একটা পত্রিকা আছে, ওটার সঙ্গে কিন্তু এটা কনফিউশন না, দুটো কিন্তু আলাদা জিনিস। ইয়ং ইন্ডিয়া পত্রিকা প্রকাশ করেছিলেন মহাত্মা গান্ধী, যেটা ইংরেজি ভাষায় একটা পত্রিকা। জানো এটা প্রচুর পরীক্ষাতে আসে যে ইয়ং ইন্ডিয়া পত্রিকার প্রতিষ্ঠাতা বা ফাউন্ডারকে। তাহলে সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী, যেটি উনি ইংরেজি ভাষায় কিন্তু এই পত্রিকাটা প্রকাশ করেছিলেন, ওটা কিন্তু আলাদা। এটা হচ্ছে ইয়ং ইন্ডিয়া সোসাইটি। আর এই বিনায়ক দামোদর সাভারকরের নিয়ে দেখবে একজন সিনেমা হয়েছে, রণদীপ হুদা করেছেন। সিনেমাটা পারলে দেখতে পারো। মানে ভারত থেকে অস্কারের জন্য যে ভারত থেকে যে সিনেমাগুলো গেছে, এই সিনেমাটাও পাঠানো হয়েছে এই বছর। এই বইটা পারলে তোমরা দেখতে পারো, ইজিলি অ্যাভেলেবেল আছে নেটে, খুব ভালো সিনেমা। আচ্ছা, এই প্রশ্নটা ডাইরেক্ট চলে এসছে, একটু সমস্যা হবে, তাড়াতাড়ি বলে দিতে হবে। কে বঙ্গভঙ্গের আদেশ জারি করেন ক্লার্কশিপ 2003? সঠিক উত্তর হচ্ছে লর্ড কার্জন। সোজা কোশ্চেন, তোমরা জানো। তোমরা শুধু জেনে রাখবে যে এটা করতে হচ্ছে বন্ধুরা, নাহলে হ্যাং হয়ে যাবে। তোমরা শুধু জেনে রাখবে যে এই একটু অ্যাডভান্স পরীক্ষাতে আসবে যে বঙ্গভঙ্গ জারি হয় 1905 সালে, লর্ড কার্জন করেছেন, এটা সকলেই জানো। ওর আদেশটা কত সালে জারি হয়েছিল? 1905 সালের 19শে জুলাই, এই ডেটটা মনে রাখবে। আর কার্যকরী হয়েছিল 16ই অক্টোবর, এই দুটো ডেট মনে রাখবে। আদেশ জারি হচ্ছে 19শে জুলাই আর কার্যকরী হচ্ছে 16ই অক্টোবর। তোমরা জানো যে তৎকালীন বাংলাকে ভেঙে আর একটা প্রভিন্স অ্যাড করা, মানে আলাদা করা হয়েছিল, যে পূর্ববঙ্গ ও আসাম, এটা আলাদা করা হয়েছিল।
ভেঙে আবার 1911 সালে কিন্তু বাংলাকে রিইউনাইট করা হয় বা একত্রিত করা হয় 1911 সালে। তখন ভাইসরয় কে ছিলেন? লর্ড হার্ডিঞ্জ। এটাও আছে যে বঙ্গভঙ্গ যখন হচ্ছে তখন কারা দেশে হচ্ছে? লর্ড কার্জন। আর বঙ্গভঙ্গ যখন আবার যখন একত্রিত হচ্ছে বা রিইউনাইট হচ্ছে তখন কিন্তু কারা দেশে হচ্ছে বা তখন কে ভাইসরয় ছিলেন? লর্ড হার্ডিঞ্জ, ঠিক আছে। আর এই 1911 সালে কিন্তু বাংলা পুনরায় একত্রিত হচ্ছে। আর এই 1911 সালেই তোমরা জানো যে কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয়, ঠিক আছে বন্ধুরা। আর এই লর্ড হার্ডিঞ্জ যদি কোনো পরীক্ষায় দেখো যে আরেকজন লর্ড হার্ডিঞ্জ ছিলেন, উনি ওনার নামটা হেনরি হার্ডিঞ্জ হবে, ইনি হচ্ছে চার্লস হার্ডিঞ্জ যতদূর আমার মনে পড়ছে। যদি কখনো প্রশ্নে আসে দেখো যে অপশানে আছে যে বাংলাকে পুনরায় যখন 1911 সালে একত্রিত করা হয় তখন ভাইসরয় কে ছিলেন, তখন সঠিক উত্তর দেখছো অপশানে লর্ড হার্ডিঞ্জও আছে, আবার প্রথম লর্ড হার্ডিঞ্জ আছে, দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ আছে। সঠিক উত্তর হবে দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ। এনার আগেও একজন লর্ড হার্ডিঞ্জ ছিলেন, ঠিক আছে। এগুলো করতেই হচ্ছে বন্ধুরা, নাহলে হ্যাং হয়ে যাবে সফটওয়্যারটা। যদি অপশানে দেখো দুটো লর্ড হার্ডিঞ্জ আছে, প্রথম লর্ড হার্ডিঞ্জ এবং দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ বাংলাকে রিইউনাইটেড করেছিল বা একত্রিত করেছিল তখন ছিলেন দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ, প্রথমটা নয়, দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ। দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ যদি ডাইরেক্ট দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ ও প্রথম লর্ড হার্ডিঞ্জ দুটো দিয়ে কনফিউজ করা হয় তখন সঠিক উত্তর হবে দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ। এবার তোমরা এটাও জানো যে দিল্লি কনস্পিরেসি, এই সম্বন্ধে একটু বলে দিই তোমাদের, এটাও প্রশ্নে আসে যে দিল্লি কনস্পিরেসি বা দিল্লি ষড়যন্ত্র মামলা, যেমন জানো বিভিন্ন ষড়যন্ত্র মামলাগুলো তোমার ইতিহাসে পড়েছো, কাকরি ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা। দিল্লি ষড়যন্ত্র মামলার মূল চক্রী কে ছিলেন? রাসবিহারী বসু, যার পিএন ঠাকুর ছদ্মনাম তোমরা ভালো মতো জেনে থাকবে, যে মানে যার নির্দেশে কিন্তু ওই লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা ফেলা হয়েছিল তাকে হত্যা করার জন্য, যদিও তিনি পুরোপুরি আহত হয়েছিলেন কিন্তু নিহত হননি। এইটাও আসে পরীক্ষায় যে লর্ড হার্ডিঞ্জের ওপর আর বোমাটা ফেলেছিলেন যতদূর সম্ভব বিপ্লবী বসন্ত বিশ্বাস, তোমরা একটু চেক করে নিও। বোমাটা ফেলেছিলেন বিপ্লবী বসন্ত বিশ্বাস দিল্লিতে, এই যখন এই পঞ্চম জর্জ কিন্তু ভারতবর্ষে সফরে এসেছিলেন তখনই এই এটা মানে রোড শো হচ্ছিল, তখন তার ওপর কিন্তু বোমা ফেলেছিলেন এই বসন্ত বিশ্বাস। কিন্তু এর যে মূল চক্রী এটাও আছে যে কে বোমাটা ফেলেছিলেন, বসন্ত বিশ্বাস হবে। এবং তার যে মূল চক্রী এটা আছে যে দিল্লি ষড়যন্ত্র মামলার মূল চক্রী কে ছিলেন সেটা হবে আমাদের রাসবিহারী বসু। রাসবিহারী বসু তোমরা জানো, তারপরে তো তিনি জাপানে পালিয়ে গেছিলেন 1915 সাল নাগাদ, ওটা চেক করে নিতে হবে। চলো পরের প্রশ্ন, মেঘদূত কাব্যের রচয়িতাকে? এই দিল্লি কনস্পিরেসিটা কিন্তু পারলে তোমরা লিখে নিও, আমি বলে দিলাম, আর নাহলে তোমরা নিজের বই থেকে পড়ে নিও। দিল্লি কনস্পিরেসি মামলা, কাকরি ষড়যন্ত্র, লাহোর ষড়যন্ত্র, এগুলো ভালো করে দেখে নিও। আমি আগেও নোট দিয়েছি, দিল্লি ষড়যন্ত্র কোনোদিন আরেকবার আসলে নোটটা দিয়ে দেবো। মেঘদূত কাব্যের রচয়িতা হচ্ছেন ক্লার্কশিপ 2003-এর প্রশ্ন, কালিদাস, ভবভূতি, রবীন্দ্রনাথ, বাণভট্ট। সঠিক উত্তর হচ্ছে কালিদাস। মেঘদূত কাব্যের রচয়িতা হচ্ছেন কালিদাস, ঠিক আছে বন্ধুরা, সোজা প্রশ্ন। চলো পরের প্রশ্ন, রত্নাবলী নাটকটির রচয়িতাকে? কালিদাস, হরিসেন, ভারবী, হর্ষবর্ধন। সঠিক হচ্ছে হর্ষবর্ধন, তোমাদের এই সম্বন্ধে আগেও দিয়েছি। রত্নাবলী তিনি আরও দুটো নাটক রচনা করেছিলেন, যতদূর সম্ভব মনে হচ্ছে প্রিয়দর্শিকা, এই মুহূর্তে মনে পড়ছে না, আরও দুটো নাটক আমি আগে দিয়েছি, ওটা দিনই তোমরা মিসলেনিয়াস চেক করলে দেখতে পেয়ে যাবে। হর্ষবর্ধন রচিত তিনটে যে নাটক আছে, যিনি পুষ্যবতী বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছেন হর্ষবর্ধন, আর তিনি কিন্তু একজন লেখকও ছিলেন। তার রচিত তিনটে নাটকই গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নিও, প্রিয়দর্শিকা, নাগানন্দ আর মনে হচ্ছে রত্নাবলী। তোমরা দেখে নিও চেক করে, প্রিয়দর্শিকা, নাগানন্দ ও রত্নাবলী তোমরা দেখে নিও। আমি আগে দিয়েছি কোন সময় উর্দু ভাষার জন্ম হয়? ক্লার্কশিপ 2003, মুঘল যুগ, সুলতানি যুগ, বাহমনি যুগ, খলজি শাসনকাল। এবার এটার ক্ষেত্রে জানতে হবে যে উর্দু ভাষাটা জন্ম নিচ্ছে, সঠিক উত্তর হচ্ছে সুলতানি যুগ। এবার জানতে হবে যে উর্দু ভাষাটা কখন জন্ম নিচ্ছে, ওই অ্যারাউন্ড 1200 খ্রিস্টাব্দে, মানে ধরো এটা হচ্ছে 2024, আর অ্যারাউন্ড ধরো 1200 খ্রিস্টাব্দে কিন্তু এই উর্দু ভাষার কিন্তু উৎপত্তি হচ্ছে, যেটাতে এটা কোথায় উৎপত্তি হয়েছিল, মানে উত্তর ভারতে, স্পেসিফিক্যালি বলে নর্থ ইন্ডিয়ায়, এবং দিল্লির আশেপাশেই কিন্তু এই উর্দু ভাষার প্রচলনটা সবথেকে বেশি হয়েছিল, দিল্লির আশেপাশেই। এইবারে তুমি যদি দেখো যে 1200 শতক, মানে এবার তোমরা যদি দেখো যে মামলুক ডাইনেস্টি টু আমাদের লোদি ডাইনেস্টি, তাহলে তার শাসনকাল কত? আমাদের 1206 থেকে 1526, মানে যতক্ষণ না আমাদের বাবর এসে ইব্রাহিম লোদিকে পরাস্ত করছে, নিহত করছে, তারপর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে 1526। আর আমাদের দাস বংশ বা মামলুক ডাইনেস্টি এটা প্রতিষ্ঠিত হচ্ছে 1206 খ্রিস্টাব্দে। 1206 থেকে আর 1526, এটা টোটালটাই সুলতানেত পিরিয়ডের মধ্যে পড়ে বা সুলতানি পিরিয়ডের মধ্যে পড়ে, তোমরা জানো। আর তোমার তাহলে প্রথমে ধরো আসছে দাস বংশ, তাহলে দাস বংশটা 1206 সাল নাগাদ কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠা করছে। আর ওই 1200 শতকেই কিন্তু এই উর্দু ভাষাটার উৎপত্তি হচ্ছে। আমির খসরু এই উর্দু ভাষার একজন খুব মানে তখনকার দিনে খুবই ব্যবহৃত করেছিলেন এই ভাষাটা, একজন বলতে পারো প্রথম দিকের একজন খুব প্রখ্যাত মানে আর কি লেখক বলতে পারো।
আমির খসরু, তোমরা দেখে নিতে পারো একটু চেক করে। আর এই 1200 আর সুলতানি খলজি শাসনকাল হচ্ছে তোমার খলজি শাসনকালটা টোটালি সুলতানি যুগের মধ্যে পড়ছে, ওই জন্য ডাইরেক্ট খলজি শাসনকালটা দেওয়া যাবে না, কারণ সুলতানি যুগ বলতে তোমার ওর ভেতরে যে কটা রাজ্য মানে যে কটা যুগ মানে পড়ছে তোমার ধরো বংশ পড়ছে, যেমন দাস বংশ, মামলুক ডাইনেস্টি, তারপর খলজি, তারপর তুগলক বংশ আছে, সৈয়দ বংশ আছে, ইব্রাহিম লোদি আছে, মানে 1206 থেকে 1526 যতক্ষণ না ইব্রাহিম লোদি বাবরের হাতে পরাস্ত হচ্ছে। আর বাহমনি যুগ বা বাহমনি যে সাম্রাজ্য, তোমরা জানো যে বাহমনি সাম্রাজ্যের যে 5টা রাজ্য ছিল, আহমেদনগর, বিজাপুর, গোলকুন্ডা, বিরর, বেদার, মানে যেটা বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে যে তালিকটার ভয়ঙ্কর যুদ্ধ, এটা সম্বন্ধে তোমাদের আমি দিয়েছি, যে বেড়ার অংশগ্রহণ করে, এটা সব সম্বন্ধে আগে বলেছি। তাহলে ওটা তো অনেক পরে হচ্ছে, মানে 1356 না কত সামথিং এই সময় কিন্তু বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়, ওখানে প্রথম আহমেদনগর, বিজাপুর এইভাবে প্রতিষ্ঠা হয়েছে। তা যদি এর ক্রমটা দেখো তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের সুলতানি যুগ, যেহেতু খলজিটা সুলতানি যুগের মধ্যেই পড়ছে আর মুঘল যুগ তো অনেক পরে এসছে, তাহলে সঠিক উত্তর হবে সুলতানি যুগ। এবং এটাও জেনে রাখো যে পাকিস্তানের জাতীয় ভাষা কিন্তু উর্দু, পাকিস্তানের জাতীয় ভাষা উর্দু, এবং এই উর্দু ভাষাকেই বাংলাদেশের ওপর চাপানোর একটা চেষ্টা হয়েছিল যখন পূর্ব পাকিস্তানের আন্ডারে ছিল। এই নিয়ে ভাষা আন্দোলন হয়েছিল, জানো তোমরা, এই নিয়ে মানে বিভৎস একটা মানে বিদ্রোহ হয়েছিল সারা পৃথিবীতে, যেটা বহুল প্রচলিত আছে, এবং 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস হিসাবে অ্যাকসেপ্টেড সারা পৃথিবীতেই, তোমরা জানো। তো চলো পরের প্রশ্ন, ফাইয়েনের ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন? স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফাইয়েন যখন ভারতবর্ষে আসেন তখন যে গুপ্ত সম্রাট ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং ফাইয়েনের একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ, যেটা আমি আগে দিয়েছি বলে দিইনি, ফো কুও কি, এটা হচ্ছে ফাইয়েন রচিত একটা কিন্তু বিখ্যাত গ্রন্থ। আর হর্ষবর্ধন যখন আমাদের হিউয়েন সাং যখন ভারতবর্ষে আসছেন তখন কিন্তু হর্ষবর্ধন শাসক ছিলেন, হর্ষবর্ধনের রাজত্বকালে নিয়ে এসেছিলেন হিউয়েন সাং, এবং তার রচিত একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে সি ইউ কি। আর ফাইয়েনের যেটা গ্রন্থের নাম হচ্ছে ফো ইউ কি। আর ইনি মানে ওইটা একটুখানি বানানটা তোমাদের বাংলা ইংলিশ দুটোই দেখে নিতে হবে, কারণ ওই এমনভাবে আসে কোশ্চেনে যেটা ইংলিশ পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে খুব একটুখানি গুলিয়ে যায় আর কি। চলো পরের প্রশ্ন, আলেকজান্ডার আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। চন্দ্রগুপ্ত মৌর্য, পুরু, বিম্বিসার, ধর্মনন্দ। সোজা প্রশ্ন, সঠিক উত্তর ধর্মনন্দ। প্রচুরবার মিসলেনিয়াসে এসে প্রশ্নটা। তাহলে আলেকজান্ডার যখন আক্রমণ করছে ভারতে, তখন কিন্তু আমাদের যে ভারতবর্ষের যে মানে মগধের সম্রাট ছিলেন ধর্মনন্দ। এবং তোমরা জানো যে হিদাসপিসের যুদ্ধ বা ঝিলমের যুদ্ধ, যেটা ঝিলম নদীর পাশে হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে, আলেকজান্ডার ও পুরুর মধ্যে। এই সম্বন্ধে আমি আগেও বহুবার নোট দিয়েছি। তাহলে ঝিলামের যুদ্ধ হয়েছিল আলেকজান্ডার ও পুরুর মাধ্যমে। আলেকজান্ডার যখন ভারতবর্ষে এন্ট্রি নিচ্ছে কিংবা আক্রমণ করছে, তখন কিন্তু আমাদের যে মগধের রাজা ছিলেন কিন্তু ধর্মনন্দ, এবং আলেকজান্ডারের কাছে কিন্তু রাজা অম্বি প্রথম কিন্তু আমাদের বর্ষতা স্বীকার করেছিলেন, বিনা যুদ্ধে বর্ষতা, এটাও প্রশ্নে আসে যে বিনা যুদ্ধে আলেকজান্ডারের কাছে কে বর্ষতা স্বীকার করেছিলেন? সঠিক উত্তর হবে রাজা অম্বি। এবং পুরু কিন্তু খুবই মানে আলেকজান্ডারকে বেগ দিয়েছিলেন, এবং এই হিদাসপিসের যুদ্ধ হয়েছিল তাদের মধ্যে, বা ঝিলামের যুদ্ধ 326 খ্রিস্টপূর্বাব্দে। আচ্ছা, এই প্রশ্নটা একটু দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কে বিন্দ অধিপতি নামে পরিচিত? কে বিন্দ অধিপতি নামে পরিচিত? সিমুক, গৌতমীপুত্র সাতকর্ণী, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য। সিমুক মানে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা, আর গৌতমীপুত্র সাতকর্ণী হচ্ছে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। তাহলে সঠিক উত্তর হবে গৌতমীপুত্র সাতকর্ণী কিন্তু বিন্দ অধিপতি নামে পরিচিত। এবার তোমরা জানো যে বিন্দ অধিপতি গৌতমীপুত্র সাতকর্ণী সম্বন্ধে জানতে আমরা মানে আসে না প্রশ্নে যে কোন লিপি থেকে গৌতমীপুত্র সাতকর্ণীর কথা জানা যায়? নাসিক প্রশস্তি। তাহলে নাসিক প্রশস্তিতে তাকে বিন্দ পর্বত থেকে মলয় পর্বত ও পূর্বঘাট থেকে পশ্চিমঘাট পর্বতমালা পর্যন্ত বিস্তৃত স্থানের অধিপতি বলা হয়, এবং বিন্দের দক্ষিণস্থ সকল ভূভাগের অধিপতি কিন্তু ছিলেন হচ্ছে এই গৌতমীপুত্র সাতকর্ণী। ঠিক আছে, যেমন ধরুন তার আন্ডারে যে টেরিটরিগুলো ছিল, মানে যে জায়গাগুলো ছিল, সেগুলো ধরো তখনকার দিনের নাম অনুযায়ী আসিক, মূলক, কুকুর, সুরত, এইসব বিদর্ভ এইগুলো ছিল আর কি। আরও ওর বর্তমান নামগুলোও তোমাদের দেখে নিতে পারো তার, যেমন ধরো সুরত যেটা কাথিয়াওয়াড়ে অবস্থিত, কাথিয়াওয়াড় তোমরা জানো গুজরাটে অবস্থিত। এবার তোমরা যদি ভূগোল পড়ো দেখবে বিন্ধ্যায়ন রেঞ্জটা যদি দেখো, বিন্ধ্যায়ন রেঞ্জ কিন্তু বারাণসী থেকে, উত্তরপ্রদেশের বারাণসী থেকে গুজরাট অবধি কিন্তু ওটা কিন্তু বিস্তৃত আছে। এবার দেখবে যে বিন্ধ্যায়ন রেঞ্জ কটা রাজ্যের ভেতরে আছে, এটাও মানে তোমরা জেনে রাখতে পারো, এটা ভূগোলের প্রশ্ন। যেমন ধরো উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং গুজরাট, এই কটা রাজ্যের ভেতরেই কিন্তু বিন্ধ্যায়ন রেঞ্জ মেনলি মানে আর কি স্ট্রেচ করেছে। আর দেখবে তোমরা যে ওগুলো ওই জায়গাগুলো গৌতমীপুত্র সাতকর্ণী যে জায়গাগুলো অ্যাকোয়ার করেছিল, সেগুলোর সঙ্গে বিন্ধ্যায়ন রেঞ্জের টা মেলালে কিন্তু অনেকটাই ব্যাপারটা বুঝতে পারবে। আর তোমরা জানো যে বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুডউইল পিক। এগুলো এটা বলে দিলাম, ভূগোলের প্রশ্ন যদিও। গুডউইল পিক, গডউইল পিক যাই বলো, এবং বাংলা নামও একটা আছে।
বাংলা নামটা হচ্ছে, যাই এই মুহূর্তে মনে পড়ছে না আমার। অনুশীলন সমিতির প্রতিষ্ঠা কে করেন? ক্লার্কশিপ 2004। অপশানগুলো দেখে নিয়ে যাক। পুলিন বিহারী দাস, প্রমথনাথ মিত্র, স্বামী শারদানন্দ, বারীন্দ্র কুমার ঘোষ। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে প্রমথনাথ মিত্র। 1902 সালে অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করছেন কিন্তু প্রমথনাথ মিত্র। এবং তোমরা এটার সঙ্গে এনার নামটাও মনে রাখবে, সতীশচন্দ্র বসু। যেমন ওখানে গণেশ দামোদর সাভারকার ও বিনয় দামোদর সাভারকার, বিনায়ক দামোদর সাভারকারই কিন্তু বেশি পরিচিত। এখানে সেরকম ধরো তোমাদের দিয়েই দিল যে প্রমথনাথ মিত্র 1902 সালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। তার সঙ্গে প্রধান সহকারী কে ছিলেন? তখন সঠিক উত্তর হবে আমাদের সতীশচন্দ্র বসু। ঠিক আছে। ঢাকায় এবারে অনুশীলন সমিতির আবার ঢাকায় একটা ব্রাঞ্চ প্রতিষ্ঠা হয়েছিল, সেটা করেছিলেন আমাদের পুলিন দাস 1905 সালে। আর পাটনায় অনুশীলন সমিতির আরেকটা ব্রাঞ্চ প্রতিষ্ঠা করেছিলেন শচীন্দ্রনাথ সান্যাল 1913 সালে। মানে এর থেকে বাইরে থেকে আর অনুশীলন সমিতি সম্বন্ধে দেখবে প্রশ্নে আসবে না, মানে তোমরা দেখবে এখান থেকে সব কমন পেয়ে যাবে। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করছে প্রমথনাথ মিত্র, এটাই পরীক্ষায় বেশি আসে 1902 সালে। সালটা অবশ্যই মনে রাখতে হবে। ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করছেন আমাদের পুলিন দাস 1905 সালে, এবং পাটনায় অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করছেন শচীন্দ্রনাথ সান্যাল 1913 সালে। ভালো করে জলের মতো মুখস্থ করে রেখো। আচ্ছা, গুণরাজ খাঁ নিম্নলিখিত কার উপাধি? ক্লার্কশিপ 2004-এর প্রশ্ন। বিপ্রদাস পিপলাই, মালাধর বসু, কবি জয়দেব শ্রী চৈতন্য। সঠিক উত্তর হচ্ছে মালাধর বসু। আচ্ছা, তিনি এই গুণরাজ উপাধি কেন পেয়েছিলেন? তোমরা জানো, যারা বাংলা অনার্স পড়েছো তাদের তো এটা থাকেই। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য তাদের পড়তে হয়, আমার যতদূর নলেজ আছে। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা ছিলেন, এটাও কিন্তু ডাইরেক্ট পরীক্ষাতে আসে, আলাদা করে আসে। এটা হিস্ট্রির কোশ্চেন ও স্ট্র্যাটেজিকের কোশ্চেন দুটোরই বলতে পারো। তাহলে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে ছিলেন? মালাধর বসু। এবং এই শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনার জন্যই কিন্তু রুকনউদ্দিন বারবক শাহ তাকে এই মানে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করেছিলেন। তাই তোমাদের এখান থেকে 3টে প্রশ্ন আসতে পারে যে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতাকে মালাধর বসু, মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি কে দিয়েছিলেন? রুকনউদ্দিন বারবক শাহ। ঠিক আছে। আর বিপ্রদাস পিপলাই কোন কাব্যের রচয়িতা? মনসা মঙ্গল। দেখবে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, এগুলো মানে রায়গুণাকর, ভারতচন্দ্র, দেখবে এই নামগুলো তোমরা পাবে। এগুলো স্ট্র্যাটেজিকের ভেতরেও আছে, আবার এগুলো আমাদের হিস্ট্রিরও কোশ্চেন বলতে পারো। বিপ্রদাস পিপলাই কিন্তু মনসা মঙ্গল কাব্যের রচয়িতা, এটা কিন্তু পরীক্ষায় বহুবার আসে যে মনসা মঙ্গল কাব্যের রচয়িতা বিপ্রদাস পিপলাই। আর আমাদের কবি জয়দেব তো তোমরা জানো, গীতগোবিন্দ লক্ষণ সেনের যিনি সভাকবি ছিলেন। আর মালাধর বসু হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য, যার জন্য তিনি গুণরাজ খাঁ উপাধি পান, এবং সেই উপাধিটা দিয়েছিলেন, এটাও মনে রাখতে হবে। রুকনউদ্দিন বারবক শাহ বা শুধু বারবক শাহ, এটাই মনে রাখবে। তো চলো পরের প্রশ্ন। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ক্লার্কশিপ 2004-এর প্রশ্ন। রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, আত্মারাম পাণ্ডুরঙ্গ, দয়ানন্দ সরস্বতী। সঠিক উত্তর হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ। 1867 খ্রিস্টাব্দে কিন্তু তিনি প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেছিলেন। এবার দয়ানন্দ সরস্বতী তোমরা জানো আর্য সমাজের প্রতিষ্ঠাতা। আচ্ছা, তোমাদের রাজা রামমোহন রায় আমাদের ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, এবং ব্রাহ্ম সমাজ যখন আলাদা হয়ে যাচ্ছে, কেশবচন্দ্র সেন আবার ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আর এই যে দেবেন্দ্রনাথ ঠাকুর তোমরা জানো, তত্ত্ববোধিনী আমাদের যে সবার প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমি আগে নোট দিয়েছি। আর তোমার যখন এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা হয়েছিল, এই প্রশ্নটা অনেক সময় আসে যে প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1847 সালে। তার মেন ইনফ্লুয়েন্সার কে ছিল? মানে এই যে প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ বোম্বাইতে প্রতিষ্ঠা করছেন, তৎকালীন বোম্বেতে প্রতিষ্ঠা করছিলেন, তার একজন একজন তো তুমি কিছু করছো, তার ধরো তো কারোর থেকে ইনফ্লুয়েন্স হয়ে তুমি একটা সেই কাজটায় আবার তুমি সেই কাজটা করতে চাইছো। তা এখানে আত্মারাম পাণ্ডুরঙ্গের মেন ইনফ্লুয়েন্সার ছিলেন কেশবচন্দ্র সেন। ঠিক আছে, যিনি ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, যার মানে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যার মতানৈক্যের জন্য কিন্তু মতবিরোধ বাঁধে, এবং তিনি কিন্তু ওই আদি ব্রাহ্ম সমাজ থেকে আর একটা ব্রাঞ্চ করে নেন, যে সেটার নাম হচ্ছে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। এটাও পরীক্ষায় আসে যে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে কেশবচন্দ্র সেন, এবং যতদূর আমার মনে পড়ছে তিনি ব্রহ্মানন্দ নামে পরিচিত। আর যদি এই প্রশ্নটা কখনো আসে যে একটু ঘুরিয়ে দেয় যে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ, মানে তিনি কার কাছ থেকে ইনফ্লুয়েন্স হয়েছিলেন, অনুপ্রেরণা পেয়েছিলেন, এটাও কিন্তু আসতে পারে। তখন সঠিক উত্তর হবে কেশবচন্দ্র সেন। তো চলো পরের প্রশ্ন বন্ধুরা। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? ক্লার্কশিপ 2004-এর প্রশ্ন। রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, অরবিন্দ ঘোষ, স্বামী বিবেকানন্দ। সঠিক উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। 1815 খ্রিস্টাব্দে কিন্তু তিনি আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিলেন। আর এই সব সম্বন্ধে কিন্তু আমি প্রত্যেকদিন শর্টস ছাড়ি, তোমরা কে কোন সভার প্রতিষ্ঠা করেছিলেন, কত সালে, এগুলো কিন্তু আমার শর্টস দেখলে তোমরা জানতে পেরে যাবে। এগুলো সব কটাই আছে। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়। 1815 খ্রিস্টাব্দে তিনি কিন্তু এটার প্রতিষ্ঠা করেছিলেন।
আচ্ছা, শূদ্রকের মিচ্ছ কটিগম একটি ক্লার্কশিপ 2004, যেমন কালকেরই আমি হাইকোর্টের কোশ্চেন নিয়েছিলাম, ওখানে একটা আমার ভুল হয়েছিল যে মুদ্রা রাক্ষস কার রচনা, আমি ওখানে উত্তরটা শূদ্রক দিয়েছিলাম। আমি কমেন্টে ঠিক করে দিয়েছি যে মুদ্রা রাক্ষস বিশাখ দত্তের রচয়িতা, মুদ্রা রাক্ষসের রচয়িতা বিশাখ দত্ত, আর মিচ্ছ কটিগমের রচয়িতা হচ্ছে শূদ্রক, দুটোই নাটক। এখানে বলেই দিচ্ছে যে শূদ্রকের মিচ্ছ কটিগম একটা কী, মানে এটাও তোমাদের জানতে হবে। মিচ্ছ কটিগমের রচয়িতা, এটা কিন্তু সোজা প্রশ্ন। এবারে এটা কি ধারার একটা লেখা, একটা নাটক, উপন্যাস, কবিতা, ছোট গল্প? সঠিক উত্তর হচ্ছে নাটক। এবং কি ভাষায় রচনা করা হয়েছে এটাও কিন্তু মিসলেনিয়াসে আমি সেট করিয়েছিলাম, দেখবে মিসলেনিয়াসে এটা এসেছিল যে কোন ভাষায় রচনা করা হয়েছে, যেটা দিয়েই দিল যে শূদ্রক মিচ্ছ কটিগম নাটকের রচনা করেছিলেন, তিনি কোন ভাষায় রচনা করেছিলেন, তখন সঠিক উত্তর হবে সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন। ঠিক আছে বন্ধুরা, চলো পরের প্রশ্ন। ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না কে? ঠিক আছে, এই প্রশ্নটা মিসলেনিয়াসেও এসেছিল। মিসলেনিয়াস আমাদের যে রিসেন্ট পরীক্ষাটা হয়ে গেল 24 সালে 15ই সেপ্টেম্বর। প্যাথিক লরেন্স, জন সাইমন, স্ট্যাফর্ড কিপস, এভি আলেকজান্ডার। সঠিক উত্তর হচ্ছে আমাদের জন সাইমন। ঠিক আছে, আর এই সম্বন্ধে আমি ক্যাবিনেট মিশন সম্বন্ধে মিসলেনিয়াসে ভালো নোট দিয়ে রেখেছিলাম। যেমন ধরো জন সাইমন এখানে কিন্তু ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। আর এই যে বাকিগুলো দেখছো, প্যাথিক লরেন্স কে ছিল, স্ট্যাফর্ড কিপস কে ছিল, এভি আলেকজান্ডার, ওই তো আমার মিসলেনিয়াসের সেট প্রথম দিকে সেটগুলো 2 নম্বর কি 3 নম্বর হিস্ট্রির সেটগুলো দেখলে তোমরা জানতে পেরে যাবে। এগুলো ইন্ডিভিজুয়ালি জানতে চাওয়া হয় অনেক সময়। আচ্ছা, আর এই সময় ক্যাবিনেট মিশন কত সালে হয়েছিল এই প্রশ্ন তোমরা আসে জানো, 1946 সালে। আর এই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লেমেন্ট এডলি। এটাও কিন্তু এটা আসে পরীক্ষাতে যে ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিল না। এই অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে জন সাইমন। এবারে অন্য অপশানও দিতে পারে, তোমরা শুধু মনে রাখবে যে ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিল, আর বাকিগুলো যা দেবে সেটা হবে না। প্যাথিক লরেন্স, স্ট্যাফর্ড কিপস, এভি আলেকজান্ডার তিনজনেই কিন্তু সদস্য ছিলেন। এবং এই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ক্লেমেন্ট এডলি। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু আসেন। তো চলো আজকের এই পর্যন্ত বন্ধুরা। খুব তাড়াতাড়ি আমি ক্লার্কশিপে ও WBCS এর অন্য শেড, প্রিভিয়াস ইয়ারের শেড নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণ গুড বাই অ্যান্ড গুড নাইট।